That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. Sunday double header. Welcome to Straight Drive pre-match show. আমরা আজকে রিভেঞ্জ পিক শুরু হচ্ছে, যেখানে প্রথম ম্যাচ আরসিবি ভার্সেস পাঞ্জাব। আরসিবি তার ঘরের মাঠে জিততে পারছে না, অ্যাওয়ে ম্যাচে কি জিততে পারবে সেটা আজকে বড় প্রশ্ন। আর সেকেন্ড ম্যাচ যেখানে 7:30 থেকে চেন্নাই ভার্সেস মুম্বাই, তথাকথিত এল ক্লাসিকো আইপিএল। তো আমরা আজকে প্রথম ম্যাচ নিয়ে প্রথমে আসবো। আরসিবি ঘরের মাঠ দিনে দিনে বদ্ধভূমি হয়ে উঠছে কোহলিদের জন্য। আজকে কি অ্যাওয়ে ম্যাচে ভাগ্য বদলাবে আরসিবি? একদমই মনে হচ্ছে ওরা অ্যাওয়ে ম্যাচে একটা ভালো ফল করবে। ওদের হোম ম্যাচে একটা বিশাল প্রবলেম দেখা দিচ্ছে। কোনো প্রবলেম মানে কোনো হোম ম্যাচেই ওরা জিততে পারছে না। তো সেটা ওদের কাছে একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে গেছে। অ্যাওয়ে ম্যাচেই একমাত্র ওদের ভরসা এখন। অ্যাওয়ে ম্যাচ গুলো যদি সব জিততে না পারে তাহলে তো এবার আইপিএল এ যেভাবে শুরু করেছিল সেভাবে আরসিবি শেষ করবে না। তো আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আরসিবি কে টিকে থাকতে গেলেও, এবং আহ, যদি কোয়ালিফাই করতে হয় তার জন্য বিশাল ইম্পর্টেন্ট। এবং পাঞ্জাবের একটা ভালো আগের দিন ভালো ম্যাচ হয়েছে, আমরা একটা ইন্টারেস্টিং ম্যাচ দেখেছিলাম। 95-এ অল আউট হয়ে গেছে, 14 ওভারের একটা খেলা হয়েছিল। তো আজকে 20 ওভারের খেলা হবে এক্সপেক্টেড। আশা করছি পাঞ্জাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। তো সেই দুপুরের খেলা একটা হাই স্কোরিং খেলা হবে। ফার্স্ট যারা ব্যাটিং করবে তাদের জন্য একটু প্রবলেম হলেও হতে পারে, আহ, আহ, কারণ সেকেন্ড ইনিংসে ওয়েদারটা একটু কাম হয়ে যায়, খেলাটা অনেক ইজি হয়। কালকে যেটা আমরা দেখলাম গুজরাট ম্যাচে হয়েছিল, ফার্স্ট ইনিংসে প্রচন্ড হিটের জন্য প্রবলেম হচ্ছিল। এই না পাঞ্জাবের ওয়েদার কতটা গরম, বাট সৈকত, আমি আমি সৈকতকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমরা সৈকত মূল্যায়নপুরে যে লাস্ট ম্যাচ হয়েছিল, যেখানে আমরা কেকেআর আর পাঞ্জাবের এগেনস্টে খেলা ছিল, যেখানে আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু একটা লো স্কোরিং গেম হয়েছে। সেখানে পাঞ্জাব 111 রান বোর্ডে তুললে, যেটা চেস করতে গিয়ে কলকাতা 95-এ অল আউট হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে মূল্যানপুরে কি আজকে হাই স্কোরিং গেমই হবে, এটা কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি? না, আগের দিন যে পিচটা ইউজ হয়েছিল সেটা ইউজ হওয়ার সম্ভাবনা অনেকটা কম, কারণ আমরা জানি আইপিএল এর যে পলিসি অনুযায়ী একটা পিচ আবার ইউজ হওয়ার আগে অ্যাটলিস্ট 7 দিন গ্যাপ দিতে হবে। তো কলকাতা ভার্সেস পাঞ্জাবের যে ম্যাচটা আমার যতদূর মনে হয় 7 দিন এখনো হয়নি। তো দেয়ার ইজ টাইম, অন্য পিচেই মোস্ট প্রবাবলি খেলা হবে। আর বাকি যে পিচ গুলোয় খেলা হয়েছে মুলানপুরে, 3-4টে তো ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত, সবকটাই ওই একটা ম্যাচ বাদে সবকটাই হাই স্কোরিং ম্যাচই হয়েছে। অ্যাটলিস্ট 180-190 রানস তো হয়েছে। আর পাঞ্জাব যখনই টস জেতে এই মুলানপুরে যখন খেলা হয় ওরা কিন্তু ব্যাটিং ফার্স্টই নেয়। ব্যাটিং আমরা দেখেছি। পরে চেস করতে একটু টাফ হয়ে যায় কন্ডিশন যেটা। আর পাঞ্জাব 3টে ম্যাচেই ব্যাট ফার্স্ট করে 3টে ম্যাচই জিতে গেছে। তো দেখা যেতে পারে হাই স্কোরিং ম্যাচ। আমার মনে হচ্ছে, আমি অমিতের সাথেই যাবো, যে হাই স্কোরিংই হতে পারে। ওকে, কিন্তু অমিত, একটা সমস্যা যেটা, সেটা একটু তোরা বল, মানে এক্সপ্লেন কর যে আরসিবি ঘরের মাঠে কেন এত মানে হেরে যাচ্ছে ম্যাচ। কারণ ঘরের মাঠ আমি তো জানি যে একটা মানুষের ঘাঁটি হওয়া উচিত, মানে একটা দলের কাছে সেটা একটা বড় অ্যাসেট, যেখানে হাফ ম্যাচ একটা টিমকে ওই মাঠেই খেলতে হয়। সেখানে দাঁড়িয়ে আরসিবির কাছে হোম ম্যাচ মানেই একটা বিভীষিকা, মানে হোম ম্যাচ মানেই হার। তাহলে এটা কেন? কোথায় চিন্নস্বামী একটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসছে আরসিবির? আমার যেটা মনে হচ্ছে এই বছর ম্যাক্সিমাম টিমই কিন্তু হোম ম্যাচেস হারছে। কয়েকটা এক্সেপশনস আছে, কিন্তু ম্যাক্সিমাম টিম হোম ম্যাচেস হারছে, জানি না সেটা কেন। কিন্তু এতটা কনসিস্টেন্টলি না, এতটা কনসিস্টেন্ট আরসিবির মতো কেউ নয়। কেকেআরও একটা ম্যাচ জিতেছে বা দুটো ম্যাচ জিতেছে, ওরাও একটা দুটো ম্যাচ জিতেছে, সবাই এরকম ম্যাক্সিমাম হারছে, কিন্তু কয়েকটা ম্যাচ রিকভার করে যাচ্ছে। কিন্তু যেটা যে একটা টিম যে একদমই পারছে না সেটা হচ্ছে আরসিবি। যে এত সুন্দর স্টার্ট করলো এবার আইপিএলটা, দেখে মনে হচ্ছিল 18তেই 18 হবে, সেই ডাউটস গুলো আবার যেন উঠে আসছে। যেদিনকে চিন্নাস্বামীর পিচটা কিন্তু খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, জেনারেলি হাই স্কোরিং ম্যাচেস হচ্ছে ওদের। ফিল সল্ট, বিরাট কোহলি এরকম ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ওরা কখনো চোখ পড়ে যাচ্ছে সেটা বোঝা মুশকিল। ওদের এগেনস্টে স্পিন বোলিংটাই এফেক্ট করে যাচ্ছে অনেক সময়। পেসাররা তো মোটামুটি এই উইকেটে সেরকম কিছু পাচ্ছে না, কিন্তু তাও স্পিনারদের খেলতে আমার মনে হচ্ছে ওই আরসিবি দলটার একটা সমস্যা, সেটাই ওদের বেশি ভোগাচ্ছে চিন্নাস্বামীতে। এইটা একটা ফ্যাক্টর। আর তো সেরকম বুঝতে পারছি না, মানে
কেন ওরকম একটা গুড পিচে, ওরকম একটা ছোট বাউন্ডারির মাঠে যেখানে বল একবার প্লেস করে দিলে আরামসে 4 হয়ে যায়, আউটফিল্ড মারাত্মক ভালো, সেরকম একটা জায়গায় ওরা কিছুতেই গ্রিপ করতে পারছে না। দীর্ঘদিন আমরা দীর্ঘকাল থেকেও দেখেছি যে ওদের হোম ম্যাচে ওরা খুবই উইক হয়ে যায়, যদিও ওদের হোম সাপোর্ট উইক থাকে হয়ে যায়। ভালো, কিন্তু সেটাই আর তবে টাটকা আমি হয়ে একটা যাবে। কথা বলবো আমি, হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো যে আমার যেন কেন জানি না মনে হচ্ছে যে আরসিবি এই যে হোম ম্যাচ হলেই হারা, এটা একটা মেন্টালিটির মধ্যে ঢুকে গেছে। তো সেই জায়গায় ওরা যখন হোম ম্যাচ খেলতে যায়, তখন এই একটা মানে হেরে যাওয়ার একটা ভয় ওদের পিছু তাড়া করে, যেটা থেকে আরসিবি হয়তো হোম ম্যাচে বেশি প্যানিক হয়ে যায়। কারণ ওটা আরসিবি যে খেলাটা অ্যাওয়ে ম্যাচে খেলছে, যেখানে ওদের হোম ম্যাচ চিন্নস্বামী আমরা জানি, ছোট মাঠ, ভালো আউটফিট, যেখানে হাই স্কোরিং গেম হয়, ছয় মারা অনেক ইজি জিওগ্রাফিক্যাল কারণে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আরসিবির যা ব্যাটিং শক্তি, আরসিবির কাছে যা জিনিস আছে, তাই দিয়ে কিন্তু ওদের ম্যাচ হেরে যাওয়ার কথা না, যদি না ব্যাটসম্যানরা এত বেশি প্যানিক হয়ে যায়। তো আমার সেখানে একদম। মনে হয় যে আরসিবি হেরে যাওয়ার পিছনে একটা সাইকোলজিক্যাল কারণ। তো অমিত আর সৈকত দুজনের কাছে আমি আসবো যে আজকের এই যে সেকেন্ড ম্যাচ, যেখানে রিভেঞ্জ উইক শুরু হচ্ছে, যেখানে পাঞ্জাব ঘরের মাঠে একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচের 14 ওভারের খেলাতে আরসিবি কে হারিয়ে দিয়েছে, সেখানে আজকে আরসিবি বদলা নিতে পারে কিনা সেটা দেখার প্রশ্ন থাকবে। তো সেখানে দাঁড়িয়ে সৈকত, আজকে আরসিবি নাকি পাঞ্জাব? আমি আজকে আরসিবির সাথে যাব। আরসিবি ওকে। বরাবর অ্যাওয়ে ম্যাচেস এ রেকর্ড খুব ভালো মেনটেন করছে। ঘরে ঘরে কিছু পাচ্ছে না ঠিকই, বাট বাইরে গিয়ে বেশ ভালো কামাল দেখাচ্ছে। পাঞ্জাবের আগের যে ম্যাচটা আমি মনে করছি যে পাঞ্জাব একটু লাকি হয়ে গেছিল কন্ডিশনস অনুযায়ী, ওকে। মানে ওকে। টসটা খুব ইম্পর্টেন্ট ছিল। আরসিবি যদি ইন্টারেস্টিং। মানে ফার্স্ট ব্যাটিং না করতো, আমার মনে হয় না ওদের ওরকম টাইপের একটা কোল্যাপস হতো। ওরা আরো হয়তো ওকে। পিচটাকে বেটার রিড করে খেলতো। শর্ট এন্ড গেম যেহেতু ছিল, তো তাদেরকে পিচ রিড না করেই খুব তাড়াহুড়ো করে ব্যাটিং মানে হ্যাঁ, তাদের মানে বাউন্ড হয়ে গেছিল যে তাদেরকে খুব এগ্রেসিভলি খেলতে হবে। পিচ একটু ওকে। ডিফিকাল্ট ছিল তার সত্ত্বেও, হ্যাঁ, হিসেব একটু মতো গ্রিপ 20 করছিল। ওভারের পিচে হয়তো ওটা 160-170 পিচ ছিল। কিন্তু যেহেতু শর্ট এন্ড গেম ছিল, আরসিবি কে ওই 14 ওভারের মধ্যেই বোধহয় 150 রান কি 160 রানের টার্গেট দেওয়ার একটা মানে বাধ্যতা তখন চলে এসেছিল। বুঝতে যেটা পেরেছি, আমি বুঝতে যেটা ওদের পেরেছি না সৈকতের। থাকলে আমার মতে ওই ব্যাটিংটা ওইভাবে কোল্যাপস করতো না। সৈকত বলছে আজকে আরসিবি। অমিত, আরসিবি নাকি পাঞ্জাব? আমার মনে হচ্ছে আজকে আরসিবি, আগের দিন একটা কোলাপস হয়ে ওকে। গেছিল, ওরা ওই যেটা সৈকত বললো আমি পুরোটাই এগ্রি করবো। বাট আজকে আরসিবি নিজের 20 ওভারের খেলা হবে যখন, তখন নিজের মতো ফর্মে আসবে এবং অ্যাওয়ে গেমস খুব ভালো খেলছে, পোটেনশিয়াল হাই, কোনো টেনশন থাকছে না, ওরা প্রচন্ড ফ্ললেস খেলছে যখন অ্যাওয়ে খেলছে। ওদের সব ডিপার্টমেন্ট একসাথে ওয়ার্ক করছে, মনে হচ্ছে অ্যাওয়ে গুলোই ওদের কাছে হোম, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে ব্যাক করবো আরসিবি কে। মনে হচ্ছে আজকে আরসিবি জিতবে। এর বোলিং এ একটা কিছু ফ্যাক্টর আছে, যেটা ধর জস হেজেলউডের ফর্মে থাকাটা, সেটা আরসিবি কে অনেকটা এগিয়ে রাখবে, কারণ জস হেজেলউড মারাত্মক বল করে। আর প্লাস ওদের ডেথে টিম ডেভিডের ব্যাটিং, এটা একদম চোখে তাক লাগিয়ে রাখার মতো। তো আমার মনে হচ্ছে টিম ডেভিড আর জস হেজেলউডের আজ কামাল আবার দেখতে পাবো, বা কিং কোহলি নিজের চেনা ফর্মদের ফিরে দিই। আরসিবি আজকে। তো অমিত বলছে আরসিবি, সৈকত বলছে আরসিবি। খুব ইন্টারেস্টিং কয়েকটা তথ্য উঠে এসেছে, যেটা হচ্ছে সৈকতের মনে হয় যে কোহলি, সল্ট, টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন, রজত পাটিদার এত বড় বড় ব্যাটসম্যান, তারা পিচ বুঝতে পারেনি, মাঠ বুঝতে পারেনি, তারা হঠাৎ করে প্যানিক হয়ে গিয়ে 95 অল আউট হয়ে গেছিল। তো আজকে অন্য কোনো রকম কিছু একটা আশা করছে সৈকত। আর অমিতের বক্তব্য যে আজকে হ্যাজেলউড, কিং কোহলি, টিম ডেভিড, তাদের আবার একটা দুর্দান্ত পারফরমেন্স দেখা যাবে এবং পাঞ্জাবের ঘরের মাঠে আজকে আরসিবি জিতবে। কারণ যেহেতু হোম ম্যাচ নয়, যেহেতু অ্যাওয়ে ম্যাচ, সেখানে আরসিবি আবার তার নিজস্ব ফর্মে ফিরবে। তবে আহ, আমি আজকে পাঞ্জাবের সাথে যাব, কারণ পাঞ্জাবকে অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে আমার। আর বিশেষ করে ক্যাপ্টেন আইয়ার আমাকে খুব বেশি ইমপ্রেস করছে। তো মানে সেই ডায়লগটার মতো যে নাম শুনকে ফ্লাওয়ার সমঝা কিয়া, হ্যাঁ, আইয়া টু ম্যান, মানে ব্যাপারটা যারা এইরকম। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি পাঞ্জাবকে এগিয়ে রাখবো এই ম্যাচে। যেখানে আমার মনে হচ্ছে হ্যাঁ, কিং কোহলি তো কিং কোহলি, বাট আরসিবি যেখানে একটা তাদের চোকিং এর ট্র্যাক রেকর্ড আছে, তারা তাদের সেই ধারা অব্যাহত রাখবে বলে আমার মনে হচ্ছে, যত টুর্নামেন্ট গড়াচ্ছে তত।
তো দেখা যাক আজকে পাঞ্জাব নাকি আরসিবি, সেটা 3:30টার ম্যাচ শুরু হওয়ার পর আমরা 7:30টার মধ্যে জানতে পেরে যাবো যে আলটিমেটলি কি হলো। তো আপনাদের কি মনে হয় যে আজকে আরসিবি নাকি পাঞ্জাব, সেটা আমাদের কমেন্ট করে জানান। তো আমরা নেক্সট ম্যাচে আসি, বিগ ম্যাচ, মেবি দ্য বিগেস্ট ম্যাচ অফ আইপিএল, যেটা এল ক্লাসিকো বলা, যেখানে মুম্বাই ভার্সেস চেন্নাই। আজকে মুম্বাইয়ের ঘরের মাঠে খেলা ওয়াংখেড়েতে। এর আগে এই আইপিএল এ যেখানে চিপাকে চেন্নাই এবং মুম্বাই দেখা হয়েছিল, যেখানে চেন্নাই জিতে গেছিল হোম অ্যাডভান্টেজ নিয়ে। তো আজকে ওয়াংখেড়েতে বোম্বে পারে কিনা রিভেঞ্জ নিতে, সেটা দেখতে হবে। তার আগে আমরা ম্যাচ নিয়ে ডিসকাস করবো। অমিত, আজকে কে এগিয়ে, মুম্বাই নাকি চেন্নাই? মুম্বাই এগিয়ে, মুম্বাই অনেকটাই এগিয়ে। চেন্নাই একদম ওকে। টেবিলের বটমে, যেটা আমরা কোনোদিনও দেখি না, বাট চেন্নাই আজকে 10 নম্বরে। তো মুম্বাই একটু একটু বেটার পজিশনে আছে, 7 নম্বরে আছে। বোম্বের ওয়ার্ডে অনেক পোটেনশিয়াল বেশি, যেখানে মনে হচ্ছে তারা আরো আগের দিকে উঠতে পারে। এবং বোম্বের আজকে যেহেতু হোম ম্যাচ, তো সেই অ্যাডভান্টেজটা আজকে বোম্বে নেবে। এবং বোম্বের ব্যালেন্সটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব, রোহিত শর্মা যদিও ফর্মে নেই, যদিও একটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, সেটা ফিনিশ হচ্ছে না। দুদিন হয়নি, একদিন একদিন হবেই। তো আর সূর্যার ফর্মে থাকা প্লাস তিলক বর্মা, ওদের টিমটা অনেক ভালো। তিলক বর্মা আর আছে, হ্যাঁ, বুমরা চলে আসার নামান পরে ধীর টিমটা আছে। নামান ধীর আছে, এবং বুমরা চলে আসার পরে টিমটার ব্যালেন্স অন্যরকম হয়ে গেছে এইবার টিম। আমিও মুম্বাইয়ের সাথেই যাব। দুটো টিমের মাঝখানে প্রচুর কোয়ালিটির ডিফারেন্স। চেন্নাইকে দেখে মনেই হচ্ছে না যে একটা আইপিএল এর টিম। মেবি হয়তো পিএসএল এ গিয়ে হয়তো খেললে মিড মিড টেবিলে থাকবে হয়তো, এরকম যা কোয়ালিটি রয়েছে। আহ আমি দেখতে পাচ্ছি না চেন্নাইকে কোনোভাবে কম্পিট করতে। যদি একটা দুটো ম্যাচ এদিক ওদিক জিতে যায়, জিততে পারে, অবভিয়াসলি চেন্নাই ইজ চেন্নাই। বাট এই টিম নিয়ে আমি জানি না, বুঝতে পারছি না যে চেন্নাই এর কোন রকম চান্সেস আছে কিনা। মুম্বাই এর ফর্ম আছে, লাস্ট দুটো ম্যাচ ভালোভাবে জিতেছে। তুই একটা কথা বলেছিলি যে মুম্বাই যতই হারুক ফার্স্টের দিকে, মুম্বাইয়ের এরকম একটা ট্র্যাক রেকর্ড রয়েছে যে ওরা লাস্টের দিকে ঠিক ওদের মানে ট্রেনটা ট্র্যাকে চলে আসে আবার ফিরে। সেটা হওয়ার খুব হাই চান্সেস আছে দেখতে পাচ্ছি। এই ম্যাচটা যে হারবে তার কিন্তু প্লে অফ চান্সেস শেষ বলতে পারি। তো আমি এক্সপেক্ট করছি মুম্বাই জিতবে। চেন্নাই এর এমনি একটা খুব ট্র্যাজিক সিজন চলছে, এটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওদের জন্যই ভালো। তাহলে নতুন নতুন কিছু কিছু প্লেয়ার ওরা খেলিয়ে ওদেরকে চান্স দিতে পারে, আর কিছুই না। ওকে, ফাইন। তাহলে অমিত বলছে মুম্বাই, সৈকত বলছে মুম্বাই। লজিক্যালি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি হয়তো মুম্বাই বলবো, কিন্তু মাই হার্ট সেজ সামথিং ডিফারেন্ট। কেননা একজন 43 বছরের অধিনায়ক, একজন ভেটারেন মহেন্দ্র সিং ধোনি, আমরা সবাই জানি। আবার চেন্নাইয়ের দায়িত্বে প্রথম ম্যাচে চেন্নাই হেরেছিল, যেটাতে এম এস ধোনি ক্যাপ্টেন্সি করছিল এই সিজনে কলকাতার এগেনস্টে। তো আগের ম্যাচ যেখানে ধোনি জিতেছে অ্যাজ আ ক্যাপ্টেন, এবং তারপরে আমরা ধোনির কাছ থেকে একটা ভালো ফিনিশিংও দেখেছিলাম। তো আমি ব্যাপারটা নিয়ে কিছুটা অপটিমিস্টিক। আমার কেন জানি না মনে হচ্ছে যে দিওয়াল ব্রেভিসকে যে নেওয়া হয়েছে, সেটা চেন্নাইয়ের খুব কাজে লেগে যাবে। যেখানে ঋতুরাজ গায়কোয়াড়ের যে কোয়ালিটিটা চেন্নাই মিস করছিল, সেটা হয়তো দিওয়াল ব্রেভিস কিছুটা হলেও পূরণ করতে পারবে। এবং আগের দিন শেখ রশিদের খেলা আমার ভালো লেগেছিল। হ্যাঁ, কিছুটা রিস্কি ছিল, কারণ আমি বলবো না যে খুব ভালো এক্সিকিউশন, কারণ যখন পাওয়ার প্লেতে শট মারছিল ম্যাক্সিমাম লফটেড, খুব একটা গ্রাউন্ডেড নয়, তো সেখানে রিস্ক হতে পারে। তো সব দিক মাথায় রেখে জানি না, আমার কেন জানি না আজকে মনে হচ্ছে আজকে হয়তো চেন্নাই বাজিমাত করলেও করতে পারে। বিশেষত ধোনি অ্যাজ আ ক্যাপ্টেন, যেহেতু সেই জন্য ধোনির ক্যাপ্টেন্সির উপর ভরসা রেখে আমি আজকে চেন্নাইয়ের সাথে যাব। তো তাহলে দুজন মুম্বাই, একজন চেন্নাই। আমরা আগের ম্যাচেও দেখেছি যে যেখানে দুজন বলেছে আরসিবি, আমি বলেছি পাঞ্জাব। তো দেখা যাক আজকে একটু ডিফারেন্স ব্যাপার হচ্ছে। তো যারা ভিডিও আলটিমেটলি দেখছেন তারাও জানাবেন আপনারা কি টিম মুম্বাই নাকি টিম সিএসকে। একদম, যারা ভিডিও দেখছেন জানাতেই হবে কমেন্টে যে আপনারা কি ধোনির দিকে নাকি পান্ডিয়ার দিকে। শর্মাজি আজকে খেলবে নাকি আজকে একটা পুরনো ক্যাপ্টেনের জালওয়া দেখা যাবে। তো আপনারা কমেন্ট করে জানান যে আপনারা আজকে কাকে সাপোর্ট করছেন। তো মোটামুটি আজকে প্রি ম্যাচ বোঝা গেল। এরপরে কালকে স্যাটারডে, শনিবাসরীয় দিন, এবং যেখানে আমরা কালকেও একটা ডবল হেডার পেয়েছি, যেখানে কিন্তু মুখোমুখি হয়েছিল এলএসজি এবং আরআর।
এবং তার আগে আমরা একটা ম্যাচ দেখেছি যেখানে ছিল একদম টেবিল টপারদের খেলা, যেখানে দিল্লি ভার্সেস গুজরাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে ছিল ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে গুজরাট জিতে গেছে এবং যাদের হোম ম্যাচ ছিল, এবং সেকেন্ড ম্যাচ যেখানে আমরা দেখেছি লখনৌ জিতে গেছে রাজস্থানের এগেন্সে। তো সেই ম্যাচ নিয়ে আমরা একটু ডিসকাস করে নেবো। সৈকত, তাহলে কালকে একদম টেবিল টপারদের খেলা ছিল, যেখানে কিন্তু দিল্লি সেকেন্ড ম্যাচ হারলো এবারের টুর্নামেন্টে। তো আস্তে আস্তে দিল্লি কি কিছুটা ব্যালেন্স করছে? হ্যাঁ, ল অফ এভারেজ যেটা আমি বরাবর বলে আসি, ক্যাচ আপ তো করা একটা ইনএভিটেবল জিনিস। দিল্লির হুম, খুব একটা যে ফ্লজ আমি দেখিনি এই ম্যাচটায়, ঠিকঠাকই ওকে, খেলেছে। গুজরাট ওয়াজ দ্য বেটার টিম অন দ্যাট ডে, হুম, এটাই জাস্ট মনে হয়েছে। ওকে, দুটো টিমের মধ্যে ওকে, খুব ডিফারেন্স ছিল না, তবে গুজরাট স্লাইট কিছু কিছু জিনিস বেটার খেলেছে, প্রেসারটা একটু বেশি হ্যান্ডেল করেছে বেটার ভাবে। তো হুম, আমি খুব একটা প্লেন ধরনের খেলা হয়েছে, কোন রকম সেভাবে হাড্ডাহাড্ডি সেরকম কিছু ব্যাপার ছিল না, কোন রকম ক্লোজও যায়নি ম্যাচটা। গুজরাট বরাবরই কন্ট্রোলে ছিল। জস বাটলারের ওই যে এই প্রেজেন্সটা, গোটা হুম, ইনিংস ধরে একটা সিদ্ধারা হয়ে দাঁড়িয়ে থাকা, যে জস বাটলার আছে হুম। মানে বাকি সব সেটাই গুজরাটকে এগিয়ে ব্যাটসম্যানরা। রেখেছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেটা রাজস্থান মিসও করছে, সেটা আমরা আসবো পরের ম্যাচটায়। তো গুজরাটের আর তাছাড়া প্রসিদ্ধ কৃষ্ণার যে বোলিং পারফরমেন্স, মোহাম্মদ সিরাজ হ্যাঁ, ফার্স্টের একদম। দিকে শুরু করেছিল খুব ভালোভাবে, বাট মোহাম্মদ সিরাজকে কিন্তু ছাপিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এখন অনেকটাই এগিয়ে চলে এসেছে, পার্পল ক্যাপ হোল্ডার এখন। আর প্রসিদ্ধ হ্যাঁ, কৃষ্ণাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, পাওয়ার প্লেতে বল করে না, ও কিন্তু ফার্স্ট চেঞ্জ বোলার, মিডিল ওভার্সে বল ফার্স্ট চেঞ্জ করলো, আর মিডল মিডিল ওভার্সে বল করে। ওভার্সে বল যারা করে তাদের কিন্তু উইকেট পাওয়ার চান্সেস একটু কম। হিসেব মতো আমরা যদি তো দেখি, পাওয়ার প্লেতে যারা বল করে, ডেথ বোলিং যারা করে, তাদের সেখানে তুলনায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে অনেক বেশি ক্রেডিট দিতে হবে যে এতগুলো অনেকটা উইকেট বেশি পাওয়ার ক্রেডিট জন্য। দিতে হবে। প্রত্যেকটা ম্যাচেই একদম। দুটো তিনটে এরকম করে করে বল, আর যেদিন উইকেট পায় না সেদিন কিন্তু খুব ইকোনমিক্যালও হয়। তো এই যে প্রসিদ্ধ কৃষ্ণার ভার্জনটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। ভালো। আর ব্যাটিং নিয়ে কোনো রকম আমার তো কমপ্লেন্ট নেই। তো রাহুল তেওয়াটিয়া, যে কেন রাহুল তেওয়াটিয়া একটা ফিনিশিং, যে একটা ওর ওর সাথে যুক্ত রয়েছে ট্যাগ, যে আইসম্যান, সেটাও কালকে এসে হুম, দেখালো। মিচেল হ্যাঁ, স্টার্কের কিন্তু লাস্টের যে ওভারটা, ওটা কিন্তু বিশাল টার্নিং পয়েন্ট হতে পারতো, মানে ম্যাচ কিন্তু ঘুরে যেতে পারতো। মিচেল স্টার্ক যেভাবে বল করছিল, হুম, তো বল রিভার্স সেটা সুইং দেওয়া করছিল দিয়ে ফিনিশ করে, খুব হ্যাঁ। ভালোভাবে, ঠিক পারফেক্ট জায়গায় বল ল্যান্ডও করছিল, বাট রাহুল তেওয়াটিয়া সেখান থেকে ম্যাচটা জিতিয়ে দেয় বের করে। গুজরাটকে। আমার আমার মনে তো হচ্ছে, আমার আমার একটা যেটা মনে হচ্ছে, কালকে মিচেল স্টার্কের জন্যই দিল্লি হেরেছে। দিল্লির আচ্ছা। একটা একটা মিচেল স্টার্ক একটা ওভারে 5টা 4 খায়, হুম হুম পরপর 5টা 4, সেই ওভারটা খুব ফ্যাক্টর হয়েছে, যেখানে একটা 20 রানের ইনিংস বিল্ড করে নিল একটা ওভারে। আর মিচেল স্টার্ক ডেথ ওভারে মানে লাস্ট ওভারে 9 রান, আরাম 9-10 রান ডিপেন্ড করেই দিতে পারে। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে একটা একটা ব্যাটসম্যান যে এসে একটা বল সবে খেলেছি, তাকে এসে প্রথম বলে 6 খেয়ে গেল। তো কালকে খুব বিলো বোলিং করেছে মিচেল স্টার্ক, কালকে প্রায় 50 রান খেয়েছে। এবং আমার মনে হয়েছে মিচেল স্টার্কের পারফরমেন্স, যেটা পার ডে আমরা অ্যাটলিস্ট একটা দুটো উইকেট পাচ্ছিলাম, অ্যাটলিস্ট 4 ওভারে 30-40 রান, 30 রান খাচ্ছিল, সেটাও একটা দেখছি না। একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু কালকে অনেকটা এক্সপেন্সিভ ছিল। প্লাস কালকে ওর বোলিংটা একদম সেটাই ভালো ফ্যাক্টর হয়। হয়ে গেল। তো যাই হোক, তবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমি সৈকতকে একটু বলবো আলোচনা করতে, হুম। সেটা হচ্ছে যে দিল্লি দিল্লি কালকে যখন ফার্স্ট টিম নামিয়েছিল সেখানে মাত্র দুটো বিদেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে মিচেল স্টার্ক আর চেষ্টা আরেকটা হচ্ছে ক্রিস্টিয়ান স্টাবস। হ্যাঁ এছাড়া ছিল না। পরে ওরা পেরেরাকে নিয়ে আসে। হুম, কিন্তু কোনো আর কাজ হয়নি। তারপরে মনে হয় আর কোনো বিদেশি মনে হয় খেলেনি। হ্যাঁ কালকে ডুপ্লেসিস না থাকার পরেও কিন্তু ওরা কালকে ফ্রেজার ম্যাকারকে খেলায়। হ্যাঁ হ্যাঁ, ফ্রেজার ম্যাকগারকে না খেলানোর রিজন আছে, লজিকও আছে। অনেকগুলো পরপর ম্যাচ, না না, বোধহয় ছটা পারফরমেন্স, অবভিয়াসলি ছটা ম্যাচে পারফরমেন্স। কিচ্ছু নেই, মানে এমনও নয় যে একটা ম্যাচে লিস্ট হয়তো কিছুটা, মানে 25-26 রানের একটা নক খেলেছে ফার্স্ট বা কিছু। প্রত্যেকটা ম্যাচেই ওই খুব জোর হলে বোধহয় 15 রান না 16 রানের এরকম ইনিংস খেলেছে হ্যাঁ, পাঁচটা ছটা ম্যাকারকে ম্যাচে। একদম ইয়ে না, আর আউট হওয়ার ধরনও একই ধরনের, ওই একটা শর্ট বা একই ধরনের। একই বল ওই ওপরে তুলে 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে আউট হয়ে হ্যাঁ, যাচ্ছে, পাওয়ার একদম, প্লের মধ্যে একই একদম। ধরনের হুম, কোনো মিস্টেক্স থেকে লার্ন করছে না। আগের বছর কাইন্ড অফ মনে হচ্ছে তাহলে একটা ফ্লুক সিজন ছিল বোধহয়, যখন ওই 16-17 বলে হুম, হাফ সেঞ্চুরি মারছিল।
ওদের স্কোয়াড যদি আমি দেখি, ওদের স্কোয়াডে আর কে রয়েছে মানে বিদেশিদের খেলানোর মতো? হ্যারি ব্রুক ছিল, হ্যারি ব্রুকের তো কোন রকম রিপ্লেসমেন্ট ওরা নেয়নি। তো তাছাড়া ওদের যদি আমি দেখি তাহলে ফাফের মনে হয় এখনো চোট রয়েছে, চোখ, এখনো হ্যাঁ। ঠিক হয়নি হয়তো। ডনোভান ফেরেরাকে খেলিয়েছে ঠিকই, বাট ওটা আননেসেসারি ছিল। ওই স্টেজে এসে ইম্প্যাক্ট প্লেয়ার করানোর কোনো মানে হয় না। তাছাড়া আমি তবে যদি দেখি, মোটামুটি তবে মোটামুটি বিদেশি না খেলালেও ইন্ডিয়ান প্লেয়ার দিল্লির কাছে যা আছে মোটামুটি তাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, আমার তো ব্যালেন্সে কোথাও কমতি মনে হচ্ছে না। আরো না, না, হচ্ছে যেটা আমাদের ঢুকে যাওয়ার পর তোর করুণ নয়। করুণ নায়ারের হ্যাঁ, ইন্ট্রোডাকশনের পর করুণ নায়ার এসে একদম টিমটা একটু ব্যালেন্স পেয়েছে, যেটা হুম, আরেকটা ইন্ডিয়ান যে যেটা ফেগামাগা করতে পারছিল না সেই ব্যাপারটা খুব হুম, অলিলাই করবে মনে হচ্ছে করুণ নায়ার। কালকে হ্যাঁ, ইনিংসের একটা একটা শট আমার মারাত্মক লেগে, একটা লেগে এরকম একটা হালকা স্ল্যাপ করেছে, বলটা লম্বা ছয় হয়েছে হ্যাঁ, এরকম ছয়, হ্যাঁ, হ্যাঁ। মারাত্মক। ওর মধ্যে একটা পোটেনশিয়াল আছে যেটা এই বছর দেখাও যাচ্ছে, একটা বছর হুম। দেখিয়ে দিল। ওই একটা জায়গা পিচ হতে দিল্লির ব্যাটিংটা ইমপ্রুভ করবে। আমরা তারপরের ম্যাচ যেখানে আমরা কালকে লখনৌ এবং রাজস্থানকে মুখোমুখি হতে দেখেছিলাম, রাজস্থানের রাজওয়ালেদের খুব খারাপ অবস্থা হ্যাঁ, যা হচ্ছে, মানে কালকে আমরা এর আগেও আলোচনা করেছি, মানে রাজস্থান হয়তো আমার চোখে এই আইপিএল এর সব থেকে ইন্টেন্টলেস দল, যাদের মধ্যে আমি কোন রকম পেনিট্রেটিভ অ্যাকশন দেখতে পাচ্ছি না। আমার সব থেকে মানে খারাপ লাগছে এই দলটাকে দেখে। তোদের কেমন লাগে? হ্যাঁ, ইন্টেন্ট কিন্তু আছে, স্পেশালি লাস্ট ম্যাচটায় যা একটা নতুন ডেবিউট্যান্টকে আমরা দেখলাম, ভাইভাব সূর্যবংশী, 14 বছর বয়সী একটা প্লেয়ার, অবশ্যই। ইয়াংগেস্ট ডেবিউট্যান্ট ইন আইপিএল। ইন্টেন্ট কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু সেটা ওই শুধু টপ অর্ডারে। বাট যেই মুহূর্তে নীতিশ রানার পরে আমরা দেখছি, বা রিয়ান পারাগের পরে কিন্তু কোন রকম ইন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না। দুটো পর পর ম্যাচ ধ্রুব জুড়েল আর হেটমায়ার মিলিয়ে কিন্তু ডোবালো রাজস্থানকে। আমি ওদেরকেই দোষ দেবো, কারণ দুটো ম্যাচেই একদম লাস্ট, তোর ইভেন দেওয়াই উচিত। লাস্ট ম্যাচটাতেও ওরা কিন্তু ক্রুজ করছিল। ওদের রিকোয়ার্ড রিকোয়ার্ড রান রান। রেট কিন্তু অ্যাকচুয়াল রান রেটের থেকে কম ছিল। তো এখান থেকে ম্যাচ লুজ যদি করে কোন একটা টিম, আমি তখন কিন্তু যারা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার তাদেরকেই দোষ দেবো। ধ্রুব জুড়েল দুটো ম্যাচেই প্রেজেন্ট ছিল, দুটো ম্যাচেই নট আউট ছিল, কোনো ইম্প্যাক্ট করতে পারেনি। লাস্ট ওভারে 10 রান 9 রান করে বাকি থাকছে, সেই ম্যাচগুলো ওরা হেরে যাচ্ছে, সুপার ওভারে নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, স্পেশালি যখন তোমার টপ অর্ডার এত ভালো স্টার্টস দিচ্ছে। এবার সূর্যবংশী 14 বছরের একটা ছেলে, সে বড় বড় বাঘা বাঘা বোলারদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাটিং একটু কাঁচা, মানে 14 বছর বয়সে কি বা এক্সপেক্ট করবো আমরা? তো স্টিল সেই দিক দিয়ে দাঁড়িয়ে যথেষ্ট ভালো, 20 বলে 34 রান। যে কোনো একটা অন্য ওপেনার না যদি না, অবশ্যই খেলতো, কমেন্ডেবল এফোর্ট। আমি কমেন্ডেবল এফার্ট একটা 14 ফার্স্টে। বছরের ছেলে একটা এরকম বিগেস্ট লিগ, হ্যাঁ, বিগেস্ট ক্রিকেট লিগে দাঁড়িয়ে ফার্স্ট বল ফেস করছে, আর ফার্স্ট বল ছয় হ্যাঁ, শার্দুল ঠাকুরকে, ঠিক আছে, মানে সত্যি ইভেন দেখার হ্যাঁ, মতো বিষয়। ইভেন আবেশ খানের ফার্স্ট বলেও ছয়। দুটো কিন্তু হ্যাঁ, খুব ভালো একদম ভালো শট। ছোট ছয় কিন্তু নয়, মানে বেশ বড় 80 মিটারের ছয় মেরেছে। বেশ বড় ছয়, বেশ বড় ছয়, তো এবং কোয়ালিটি শট, এমন নয় যে কোয়ালিটি স্লপ শট, করছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো সেই ছোটবেলায় পার্টি পাটা যখন কোয়ালিটি ডেবিউ আছে। করেছিল মনে হুম, হচ্ছিল হুম, যেন হুম। গায়ে ওর জোর নেই, ছয় মারলেও হ্যাঁ, যেত হ্যাঁ, না। হ্যাঁ, কিন্তু এই ছেলেটার গায়ে ভালো জোর আছে, কোয়ালিটি মারলেই আছে, বেরিয়ে যায়। কোয়ালিটি আছে নিঃসন্দেহে। এবার হ্যাঁ, একটু একটু গেম সেন্সটা একটু কম, যেটা আমরা এক্সপেক্ট করি, না ভাই, যে 14 রান বছর নেওয়ার বয়সে সময় একটু মানে জাজমেন্টটা একটু ভুলভাল হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ক্রিজ দিয়ে, মানে নেমে যাচ্ছে, বল ঠিকঠাক ভাবে শুনছে না, কিছু কিছু র্যাশ সেটা শটও হয়ে যাবে খেলেছে আস্তে যেটা বেঁচে গেছে হয়তো। শুরুর দিকে ফিল্ডার ছিল না ওই পার্টিকুলার জায়গায়। এই জিনিসগুলো যত খেলবে তত ইমপ্রুভ হয়ে যাবে। বাট একদম। এমন ওদের স্টার্ট ওদের পাওয়ার পরেও হুম। রাজস্থান যে লাস্টের দিকে গিয়ে এমন কিছু রান রেট থাকছে না, 5 ওভারে 40 রান মতো বাকি থাকছে, 3 ওভারে হ্যাঁ 27 তা রান তো, 25 রান 3 মতো ওভারে বাকি 25 থাকছে। রান বাকি ছিল। হ্যাঁ, তারপরেও এই ম্যাচগুলো যে ওরা র্যাপ আপ করতে পারছে না। তা এখানে হ্যাঁ। এই ধ্রুব জুড়েল আর হেটমায়ার, এই দুজনকে যে 14 + 11 25 কোটি টাকা দিয়ে যে রিটেন করা হয়েছে, রাজস্থান কি দেখে রিটেন করেছে এদেরকে? আমার এটাই প্রশ্ন। হ্যাঁ, ঠিকই বলেছিস, একদমই ঠিক। কারণ ওদের মিডিল অর্ডার এবং টপ অর্ডার যথেষ্ট ভালো খেলছে, কিন্তু ওরা ফাইনাল সিচুয়েশন গুলোতে এসে হেরে যাচ্ছে না।
রাজস্থান নিজের লোয়ার অর্ডার নিয়ে খুব কনসার্ন আমার মনে হয়। আহ, অনেকগুলো ডিসিশন ওরা নিচ্ছে, টিম ম্যানেজমেন্ট কি বুঝতে পারছে আমি জানি না। আমরা রোজই দেখছি একটা করে জেতা ম্যাচ হেরে চলে আসছে। আহ, উম, সেটা রাজস্থানের কাছে খুব কনসার্নিং। কালকে যেটা ফ্যাক্টর হলো যে নতুন বাচ্চা ছেলেটা খেললো সঞ্জু স্যামসাং না খেলাতেও আমরা ভেবেছিলাম কতটা কি করবে না হলেও, কিন্তু যথেষ্ট ভালো স্টার্ট দিয়েছিল সেটা যখন, একদম। এবং যশস্বী আসলে অত ভালো একটা ইনিংস সেটা যখন একটা পুরো টিম এসে শেষ না করতে পারে, জিতে যাওয়া ম্যাচটা হেরে যাওয়া, যদি প্রতি ম্যাচে ওরা করতে থাকে বছর রাজস্থান কিছু করতে পারবে বলে মনে হয় না। তো এখানে আবেশ খানের ক্রেডিট ডিজার্ভ করে, হ্যাঁ, বাট একদম আমি একদম। আমি বলছি অবশ্যই। আমার মনে হয় আবেশ খান নো ডাউট খুব ভালো বল করেছে, ইয়র্কারের পর ইয়র্কার মেরেছে, কিন্তু যতই ভালো ওভার দিক, এক ওভারে 9 রান আজকালকার দিনে চেজ না হওয়াটা খুবই বোলার তো ইয়র্কার করবেই, বোলার তো ভালো বল করবেই, কিন্তু সেখানে একজন ফিনিশার তো ম্যাচ ফিনিশ করতে আছে। যেখানে আমি একটা জিনিস কোনো বলতে রকম পারি, যে ইনফরমেশন যেখানে নেই ওদের। আইপিএল টিম আছে, যে কটা আইপিএল টিম আছে যা খেলা হয়, 18 বলে 25 রান যদি বাকি থাকে, 10 ওভারের মধ্যে 9 বারই ব্যাটিং টিম ম্যাচটা জিতে আসবে এগেনস্টে যেই বোলার থাকে। ঠিক আছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে বুমরা থাকলে বা স্টার্কের মতো বোলার থাকলে সেটা তো এক্সেপশনাল হতে পারে, কিন্তু আবেশ খান ভালো বল করলো। আবেশ খান সেই ক্যাটাগরির বোলার নয় যেখানে 18 বলে 25 রান ওঠে না। আমার হিসাবে আবেশ খান তো ফাইনাল ওভারে এসেছে, হ্যাঁ, আমাদেরও লাস্ট ওভারে তো খেলা যাওয়ারই কথা, সেটাই। গেলে হয়তো 1-2 রান বেঁচে থাকে, 2 ওভারেই 22-24 রান হয়ে যাওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে ম্যাচটা যে হেরে আসছে এর এন্টায়ারলি রেসপন্সিবিলিটি আমার মতে রাজস্থান ম্যানেজমেন্টকে নিতে হবে, এবং রাজস্থানের যারা ফিনিশার আছে, বিশেষ করে হিট ফায়ার। আমি ধ্রুব জুরেলকে মিডল অর্ডার ব্যাটসম্যান ধরি, অতটা ফিনিশার হিসেবে আমি ধ্রুব জুরেলকে দেখি না। যেখানে হিট ফায়ার ওদের একজন ভালো ফিনিশার, ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার, লম্বা লম্বা মারতে পারে, সেই রেপুটেশন আছে। সেখানে আমি এটা দেখি যে ম্যাচ ফিনিশ করতে না পারাটা এন্টায়ারলি এদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেখানে দাঁড়িয়ে মানে কিছু বলার নেই রাজস্থান। ঋষভ পন্থের ভাগ্যটা খুব ভালো যাচ্ছে এবছর। নয় ঋষভ পন্থ, নইলে সঞ্জীব গোয়েঙ্কার ভাগ্যটা খুব ভালো যাচ্ছে। মন আইএসএল আমরা দেখলাম যেভাবে মোহনবাগান জিতলো দুটো ফর্মেটে, সেটাই ভাগ্যটাই হয়তো এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। নইলে ক্যাপ্টেন হিসেবে ঋষভ পন্থের খেলা খুব একটা ভালো তো হচ্ছে না, এবং জঘন্য জঘন্য ঋষভ পান্ট যে মানে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, মানে নট এক্সপেক্টেড। আমি তো এক্সপেক্ট করি। একদমই কালকে আবার একটা বাজি শট মারতে গিয়ে আউট, কোনো দরকার ছিল না সিচুয়েশনে, যেখানে অলরেডি টিমের মেন দুটো ব্যাটসম্যান আউট হয়ে গেছে, একটা প্লেয়ার ভালো খেলছে, সাপোর্ট দিলে ইনিংসটা ফেল্ড হয়ে যেত। সেখানেও একটা বেকার রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে গেল। ক্যাপ্টেন স্ট্রোক খেলা তো নয়, কিন্তু ভাগ্য ভগবান যদি লিখে দিয়ে থাকে সেখানে কিছু করার নেই। রোজই গালাগালি খেতে খেতে বেঁচে যাচ্ছে মনে হয়। আমার মনে হয় গোয়েঙ্কার স্ক্রিপ্ট রেডি আছে, যে কোনো দিন বের করবে, কিন্তু রোজই বেঁচে যাচ্ছে বলে script দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এটাই মনে হচ্ছে যে অ্যাজ আ ক্যাপ্টেন কি ভালো না খেললে ওর ভাগ্যটা ভালো যাচ্ছে। ভাগ্যটা ভালো যাচ্ছে। তো এলএসজি আবার একটা ম্যাচ জিতে গেছে, আর রাজস্থান কি হচ্ছে, রাজস্থান আবার একটা ম্যাচ হেরে গেছে। তো আজকে আমরা আলোচনা করলাম আজকের যে প্রি ম্যাচ, যেখানে আজকে ডাবল হেডার সানডেতে, যেখানে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং পাঞ্জাব, আর তারপরে এল ক্লাসিকো চেন্নাই মুম্বাই। তো রিভেঞ্জ দিকে দেখা যাক যে কে রিভেঞ্জ দিতে পারে, নাকি আগের বারে যে জিতেছিল সেই আজকের ম্যাচ জিতে নেয়। তো আমরা কালকের ম্যাচ নিয়ে আলোচনা করলাম, যেখানে প্রথম ম্যাচে দিল্লি এবছর তাদের সেকেন্ড লস পেয়েছে আর জিটি জিতে গেছে, আর সেকেন্ড ম্যাচে আমরা রাজস্থানকে হারতে দেখেছি, যারা বাজে পারফরমেন্স যাকে বলে, আর এলএসজি ম্যাচ জিতে গেছে। তো আজকের পোস্ট ম্যাচ এবং প্রি ম্যাচ আমাদের এখানেই শেষ। তো যারা যারা আমাদের ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিও শেয়ার করবেন, এবং আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.